প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়ে শোনাব যে ছোট গল্প, তার নাম বান্ধবীর উপহার। লেখক শুভাশিস চট্টোপাধ্যায়। গল্পটি আনন্দবাজার পত্রিকাতে 2023 সালের 23 এপ্রিল রবিবার সূর্য সংখ্যায় প্রকাশিত হয়। এই গল্পটা আমি নির্বাচন করলাম কারণ আসলে আমার মনে হয় আমাদের দৈনন্দিন পথ চলতি জীবনে অনেক ছোটোখাটো ভালো লাগার তৈরি হয়। সহজ সরল মনে আমরা তাকে গ্রহণ করি এবং খানিকটা আঁকড়ে ধরি। অনেক সময় এই ভালো লাগাকে সম্বল করেই আমরা তৃপ্তি লাভ করি, অথচ বাস্তব কিন্তু সম্পূর্ণ আলাদা। সরল মনে তৈরি হওয়া আশা আকাঙ্ক্ষাকে চুরমার করে দেয়। গল্পটি সেই রকমই একটি বিষয়ের প্রতিফলন এবং আমার মনে হয়েছে গল্পটি বেশ যুগ উপযোগী। আপনাদের কাছে তুলে ধরলাম, শুনুন, আশা করি ভালো লাগবে। নমস্কার। মেয়েটি সত্যিই সুন্দরী। একবার দেখে আশ মেটে না, চোখ চলে যায় বারবার। দীপঙ্কর চলেছে গোয়া কার্নিভেলে যোগ দিতে। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছে সে। বোর্ডিং পাস পেয়ে গেছে। গোয়ার ফ্লাইট আর আধ ঘন্টা পরেই। লাউঞ্জে বসে ব্ল্যাক কফি খাচ্ছিল সে, তখনই মেয়েটিকে দেখা। বয়স 23-24 বছর, টান টান নির্মিত চেহারা। মেয়েটি বসে আছে তার থেকে একটু দূরে, মোবাইলে মগ্ন। গত বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর দীপঙ্করের একটু নামডাক হয়েছে। ডিসেম্বরে এই সময় গোয়ায় জমকালো কার্নিভাল হয়। এবছর সেখান থেকেই ডাক এসেছে তার। উদ্যোক্তারা যাতায়াতের ফ্লাইটের টিকিটও পাঠিয়ে দিয়েছেন। নিজের আঁকা কয়েকটি ছবিও প্রদর্শনীর জন্য পাঠিয়েছে দীপঙ্কর। ছবির এক্সিবিশনের পাশাপাশি একটা ওয়ার্কশপও অ্যাটেন্ড করতে হবে তাকে। আছে দেশ বিদেশের শিল্পীদের সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ সেকশনও। দীপঙ্কর মেয়েটিকে জহুরি দৃষ্টিতে দেখছিল। মেয়েটি সত্যিই সুন্দরী। একবার যদি মডেল হিসেবে পাওয়া যেত তাকে। দীপঙ্করের চিন্তায় ছেদ পড়ল সুমিষ্ঠ নারীকণ্ঠের ঘোষণায়, তার ফ্লাইটের ঘোষণা। দীপঙ্কর উঠে দাঁড়ালো, এগিয়ে চলল সিকিউরিটি চেকিংয়ের দিকে। ওয়েলকাম স্যার, উইশ ইউ এ হ্যাপি জার্নি। প্রত্যুত্তরে থ্যাংক ইউ বলল দীপঙ্কর। তার সিট বিজনেস ক্লাসে, জানালার একদম ধারে। আসনে বসতে গিয়ে চমকে ওঠে দীপঙ্কর। তার পাশের সিটেই লাউঞ্জে দেখা সেই সুন্দরী মেয়েটি। সে বলে ওঠে, গুড ইভিনিং, আই এম দীপঙ্কর। গুড ইভিনিং বলে মেয়েটি হাত বাড়িয়ে বলে, আই এম লিজা ডিসুজা। মিনিট 15 মধ্যেই দীপঙ্করের সঙ্গে দিব্যি আলাপ জমে ওঠে লিজার। লিজা বাংলাও বলতে পারে শুনে বেশ অবাকই হয়েছিল দীপঙ্কর। লিজাই হেসে জানালো, তার মা বাঙালি আর বাবা গোয়ান। ভবানীপুরে লিজার মামার বাড়ি, অফিসের কাজে এসেছিল, এখন আবার গোয়ায় ফিরে যাচ্ছে। তা আপনি কি ঘুরতে না কোনো কাজে? দীপঙ্কর তার গোয়া সফরের কারণ খুলে বলায় লিজা বেশ বড় বড় চোখ করে বলল, আপনি পেইন্টার? আমার দারুণ শখ জানেন, একজন শিল্পীর পেন্টিং সামনে থেকে দেখার। তা আপনি উঠছেন কোথায়? হোটেল তাজফোর্ড, আগুয়াদা। ওখানেই উদ্যোক্তারা থাকা খাবার ব্যবস্থা করেছেন। লিজা মিষ্টি হেসে বলল, গোয়া দারুণ সুন্দর জায়গা। কাজের ফাঁকে সময় করে ঘুরে নেবেন। যদি দরকার হয় আমাকে জানাবেন। বলে ব্যাগ থেকে ভিজিটিং কার্ডটা বের করে দেয় দীপঙ্করের দিকে। হাসি গল্পে প্রায় 3.25 ঘন্টা সময় কেটে যায় দুজনের। প্লেন এখন গোয়ায় ল্যান্ড করবে।
বিমান সেবিকার ঘোষণায় সিটবেল্ট আটকে নেয় দীপঙ্কর। আজ পূর্ণিমা। আকাশ থেকে মুগ্ধ বিস্ময়ে পানাজি শহরটাকে দেখছিল সে। অনেক নিচে আরব সাগরে ভাসছে একাধিক জাহাজ। জাহাজের উজ্জ্বল আলোগুলো টর্চের মতো মনে হচ্ছে। লিজা বলল, ওপর থেকে শহরটাকে যত না সুন্দর দেখছেন, নিচে নামলে দেখবেন আরো সুন্দর। এখনো পর্তুগিজ সংস্কৃতি শহরটার আনাচে কানাচে ছড়িয়ে আছে। আপনি তো আছেন 3 দিন, আপনাকে সব ঘুরিয়ে দেখিয়ে দেব। দীপঙ্কর হেসে বলল, আমার 2টো শর্ত আছে। লিজার ভ্রুভঙ্গিতে জিজ্ঞাসু দৃষ্টি দেখে হেসে ফেলল দীপঙ্কর। না না, তেমন কিছু কঠিন শর্ত নয়। 1, কাল আমার ছবির এক্সিবিশনে আসতে হবে। আর 2, আমাকে আর আপনি বলা যাবে না, তুমি বলে ডাকতে হবে। লিজা দুষ্ট হাসি হেসে বলল, ওকে, দ্যাটস অল, দেন আই এগ্রি। পরের 3 দিন দারুণ ব্যস্ততায় কাটল দীপঙ্করের। ছবির প্রদর্শনী, তরুণ শিল্পীদের সঙ্গে ওয়ার্কশপ, আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য, রুটিনে বাঁধা প্রতিটা মুহূর্ত। উদ্যোক্তারা অবশ্য আতিথেয়তার ত্রুটি রাখেননি। এর মধ্যে একদিন লিজা এসে এক্সিবিশনে ঘুরে গেছে। কাল গোয়ায় দীপঙ্করের কোনো কাজ নেই, ছুটি। পরশু বিকেলের ফ্লাইটে গুয়াহাটি, সেখানে একটা ছবির প্রদর্শনী ও সেমিনার। পার্স থেকে লিজার ভিজিটিং কার্ডটা বের করল দীপঙ্কর। 2-3 বার রিং বাজতেই ফোনটা ধরল লিজা। দীপঙ্কর বলল, কাল আমার কোনো কাজ নেই, তুমি আমাকে গোয়া ঘুরিয়ে দেখাবে? লিজা হেসে বলল, সিওর, তুমি রেডি থেকো, আমি কাল সকাল 8টার মধ্যে তোমার হোটেলে গাড়ি নিয়ে পৌঁছে যাব, কেমন? ওকে, গুড নাইট বলে ফোন রেখে দিল দীপঙ্কর। পরদিন সকাল 8টাতেই দীপঙ্করের হোটেলের কাছে এসে হাজির লিজা। তার পরনে লং স্কার্ট, স্লিভলেস টপ, গলায় স্কার্ফ, মাথায় হ্যাট আর চোখে সানগ্লাস। চোখ সরানো যাচ্ছে না তার দিক থেকে। সে এসেই তাড়া দিল, উফ দীপু, তুমি এখনো তৈরি হওনি? আর দেরি করেনি দীপঙ্কর। হুড খোলা জিপ, গাড়ি চালাচ্ছে লিজাই, সামনের সিটে দীপঙ্কর। আমরা প্রথমে কোথায় যাচ্ছি? একদিনে গোয়া কভার করা তো ইম্পসিবল, 3 থেকে 4টে দিন তো লাগেই। তুমি কাল সত্যিই চলে যাবে? আর 1-2 থেকে গেলে হতো না? অনুযোগ করে লিজা। সে উপায় নেই লিজা, কাল ইভিনিংয়ে গুয়াহাটি ফ্লাইট। পরশু সেখানে আমার ছবির একটা এক্সিবিশন আছে, যেতেই হবে। পরে আবার আসবো গোয়ায়, তোমার সঙ্গে তো পরিচয় হয়েই গেল। লিজা বলল, তাহলে সময় যখন অল্প, তখন সব জায়গা দেখা সম্ভব হবে না। ফেমাস কয়েকটা জায়গা চলো তোমাকে দেখিয়ে দিই। প্রথমেই আমরা যাব বোম জিসাসের ব্যাসিলিকা দেখতে। 1605 সালে এটি তৈরির কাজ শেষ হয়। শুরু করেছিলেন সেন্ট ফ্রান্সিস, তবে শেষ দেখে যেতে পারেননি। এখানেই শেষ শয্যায় শায়িত আছেন তিনি। গথিক স্থাপত্যের তৈরি এই ব্যাসিলিকা দেখে তারা চলল ওল্ড গোয়ার দ্য অ্যাসিসি দেখতে। গোয়ায় এখন উৎসবের মরশুম, প্রচুর বিদেশি রাস্তাঘাটে। লিজা বলল, বেশিরভাগই পর্তুগিজ আর স্প্যানিশ, কিছু আমেরিকান ও ইংরেজ আছে। আসলে গত শতকের 60-এর দশক পর্যন্ত তো গোয়া পর্তুগিজদের উপনিবেশ ছিল। সেই টানে এখনো প্রচুর পর্তুগিজ টুরিস্ট এখানে আসে। পথে পড়ল মান্ডোভি নদী। সেতু পেরিয়ে গাড়ি ছুটল সেন্ট ফ্রান্সিস দ্য অ্যাসিসি দেখতে। লিজা বলল, 1517 সালে রোমের সেন্ট পিটার্স ব্যাসিলিকার আদলে গড়ে ওঠে এটি। সেই অর্থে তোমাকে কিন্তু রোমও ঘুরিয়ে দেখালাম।
তোমাকে রোম ঘুরিয়ে আনলাম, এবার তুমি আমাকে কি দেবে বলো? তোমার কি চাই বলো? তোমার আঁকা একটা ছবি দিও, আমার কাছে রাখবো। দীপঙ্কর বলল, আমার পোর্ট্রেটের মডেল হবে? লিজা হেসে ফেলল। তোমার যদি আপত্তি না থাকে। দীপঙ্কর বলল, হে তো আমার সৌভাগ্য, তোমার মতো একজন সুন্দরী আমার ছবির মডেল হবে। ইনফ্যাক্ট আমিই ভেবেছিলাম তোমাকে মডেল হবার প্রস্তাব দেব। তারপর ভাবলাম, থাক, তুমি আবার কি ভাববে। লিজা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, তুমি নিজে বললে আমি আরো খুশি হতাম। দীপঙ্কর অবাক বিস্ময়ে সেন্ট ফ্রান্সিস চার্চের মুরাল দেখছিল। চার্চের গায়ে ও ছাদে গিল্টি করা অলঙ্করণ, কাঠের উপর খোদাই করা পঞ্চদশ শতকের কারুকার্য আজও কি জীবন্ত। তেল রঙের ছবিগুলো অসাধারণ, কি সুন্দর আলো ছায়ার ব্যবহার, প্রতিটি অবজেক্ট যেন আজও জীবন্ত। দীপঙ্কর ভাবছিল, লিজার শরীরের ভাঁজগুলোকে কি সে এতটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবে তার ক্যানভাসে? লিজা তাড়া দিল, হারে, সারাদিন কি এখানেই কাটাবে নাকি দীপু? দীপঙ্কর বলল, এরপর আমরা কোথায় যাব? লিজা বলল, গোয়ায় কি বিচের অভাব আছে? কালানগুটা, আগুয়াদা, কোলাবা, আঞ্জুলা, ভাস্কো দা গামা, 50-এরও বেশি বিচ, এক একটা সৌন্দর্য এক এক রকম। তবে ওগুলোয় ভিড় খুব বেশি। আমরা বরং একটু নিরিবিলি বিচে যাব। সমুদ্র সৈকতে শয়ে শয়ে নারকেল গাছ, পাশেই পাহাড়ি টিলা, টিলার মাথায় প্রাচীর পর্তুগিজ দুর্গ, দুর্গের প্রাচীরে বসে আরব সাগরের নীল জলে সূর্যাস্ত দেখব। মনটা আজ বেশ ফুরফুরে দীপঙ্করের। বুকের মধ্যে যে এত রং জমেছিল আগে কখনো ভেবে দেখেনি। ঘোর কাটল লিজার ডাকে, দীপু, আমরা এসে গেছি। দূর থেকেই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। সামনে সারি সারি নারকেল আর ঝাউ গাছ, দূরে নীল দিগন্তে যেন পরস্পরকে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরেছে আকাশ আর সমুদ্র। বহু দূরে মোচার খোলার মতো ভাসছে জেলেদের মাছ ধরার ট্রলার। আকাশে উঠছে দু একটা গাংচিল। লিজা যেমন বলেছিল ঠিক তেমনই শান্ত কোলাহলহীন সমুদ্র সৈকত এটা। উদ্দাম ঢেউয়ে লাফাচ্ছে লিজা, পোশাক ভিজে দেহের সঙ্গে লেপ্টে গেছে। দেহের ভাঁজ সব স্পষ্ট, কিন্তু উন্মুক্ত নয়, ফলে আরও কামনাময়ী লাগছে লিজাকে। আধ ঘন্টা পর লিজা উঠে এসে দেখে, উমা, কি আঁকছো দীপু? সমুদ্রে নামবে না? একা একা স্নান করতে ভালো লাগে। লিজার মুক্ত কেস থেকে মুক্তোর মতো বাড়িধারা ঝরছে। মরাল গিবাবে তা নেমে যাচ্ছে বক্ষ বিভাজিকায় ক্ষীণকটি দেশে। দীপঙ্কর দ্রুত হাতে তুলি চালাচ্ছিল। লিজা পিছন থেকে এসে বলল, ওয়াও, রিয়েলি বিউটিফুল। এয়ারপোর্টের ট্যাক্সি স্ট্যান্ড থেকে নামতেই লিজাকে দেখতে পেয়েছিল দীপঙ্কর। তাকে দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে আসে লিজা, হাতে দুটো প্যাকেট। তোমার জন্য একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে, আর আমার বান্ধবীর জন্য কয়েকটা বই পাঠালাম। তুমি তো গুয়াহাটি যাচ্ছ, ওকে বলে দিয়েছি এয়ারপোর্টে তোমার থেকে বইগুলো নিয়ে নেবে। ওকে দিয়ে দিও প্লিজ। আর আমাকে ভুলে যেও না, গোয়া এলে দেখা করো।
এয়ারপোর্টের লাউঞ্জে ঢুকতে ঢুকতে পিছন ফিরল দীপঙ্কর। তখনও দাঁড়িয়ে লিজা, হাত নাড়ছে। বড় সুন্দর সময় কাটল মেয়েটির সঙ্গে। আর কটা দিন থাকতে পারলে ভালো হতো। লিজার বান্ধবীর বইগুলো বেশ ভারী, কোনো রকমের জিনিসপত্র সামলে এগুলো দীপঙ্কর। আপনি একটু এদিকে আসুন স্যার, দরকার আছে। গুয়াহাটি এয়ারপোর্টে লাগেজ নেওয়ার সময় সুদর্শন এক সিকিউরিটি অফিসার ডেকে নিয়ে যায় দীপঙ্করকে। আপনাকে এই গিফট প্যাকেটটা কে দিয়েছে? জানেন এর মধ্যে কি আছে? দীপঙ্কর থতমত খেয়ে বলে, আমার এক বান্ধবী তার বান্ধবীর জন্য গিফট পাঠিয়েছে, বলেছে কিছু বই আছে। ইজ এনিথিং রং? অফিসার কেটে কেটে বললেন, আর আপনি কচি খোকা, না জেনে বুঝেই তা নিলেন। এয়ার প্যাসেজে না জেনে কোনো জিনিস ক্যারি করা অন্যায়, এটা আপনার একবারও মনে হলো না? এর মধ্যে যা আছে তার দাম আন্তর্জাতিক বাজারে কত জানেন? 3 কোটি টাকারও বেশি। 3 কোটি? রীতিমতো চমকে ওঠে দীপঙ্কর। ইয়েস স্যার, মোর দেন 3 crores। অ্যাম্বারগিসের নাম শুনেছেন কখনো? দীপঙ্কর মাথা নাড়ে। জীবনে এমন উদ্ভট নাম এর আগে কখনো সে শোনেনি। অ্যাম্বারগ্রিস হল স্পার্ম হোয়েলের খাবার হজম না হওয়া অংশ। স্পার্ম হোয়েলের ক্ষুদ্রান্তে তৈরি মোমের মতোই পদার্থটির নাম হল অ্যাম্বারগ্রিস। অ্যাম্বারগ্রিস বহুমূল্য পারফিউম বডি স্প্রে তৈরিতে কাজে লাগে, গন্ধকে দীর্ঘস্থায়ী করতে। ভারতে স্পার্ম হোয়েল বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত, তাই বন্যপ্রাণ সুরক্ষা আইনে তার থেকে পাওয়া এই বস্তুটির পাচার দণ্ডনীয় অপরাধ। অ্যাম্বারগ্রিসের 1 কেজির দাম আন্তর্জাতিক বাজারে 1 কোটি টাকারও বেশি। আর আপনার কাছে 3 কেজি অ্যাম্বারগ্রিস পাওয়া গিয়েছে। আপনাকেও জেলে যেতে হতো। কিন্তু আমাদের কাছে খবর ছিল গোয়া থেকে অ্যাম্বারগ্রিস পাচার হবে চীনে, আর তা হবে এই গুয়াহাটি বিমানবন্দর থেকেই। আগে থেকেই আমরা গ্যাংটাকে ফলো করছিলাম। গুয়াহাটিতে আপনি যার হাতে অ্যাম্বারগ্রিস তুলে দিতেন, সেও আমাদের জালে ধরা পড়েছে। আমরা জানি আপনি নির্দোষ, তাই গ্রেপ্তার করলাম না। কিন্তু এবার থেকে সাবধান হবেন স্যার। আপনাদের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ীরাই যদি অজান্তে কেরিয়ার হয়ে যান, তাহলে তার কিছু বলার থাকে না। আপনি আমাকে চেনেন? চিনি বই কি। শিল্পকলা সম্পর্কে আমরাও খোঁজখবর রাখি দীপঙ্কর বাবু। আর এও জানি গোয়ায় আপনি কালকে কার সঙ্গে কাটিয়েছেন। আপনার সেই গোয়ার বান্ধবী আমাদের জাল কেটে পালিয়েছে। কে? লিজা? নামটা বেরিয়ে যায় দীপঙ্করের মুখ থেকে। হো, আপনাকে লিজা বলে পরিচয় দিয়েছে বুঝি? ওর তো শ্রীকৃষ্ণের মতো শত নাম, তবে ওর কোনো ছবি নেই আমাদের কাছে। আপনি আমাদের একটু সহযোগিতা করুন। আপনি তো শিল্পী, স্মৃতি থেকে একটা পোর্ট্রেট এঁকে দিন ওর। এভাবে লিজার পোর্ট্রেট আঁকতে হবে গত কদিন স্বপ্নেও কি একবারও ভেবেছিল দীপঙ্কর?